আচ্ছা, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো। আগের দিনকে লাস্ট কতটা অব্দি হয়েছিল আমাদের? সার্কুলার ওয়্যারের রেজিস্ট্যান্স হয়েছিল নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, পরেরটা থেকে আজকে স্টার্ট করবো। 60 ডিগ্রি 120 ডিগ্রি হয়ে গেছে তো দিকেও যাচ্ছে না, কোনো অসুবিধা নেই। এইটা করো। চলো, এই কোয়েশ্চেনটা করো। এক্সাম কেমন গেল? স্যার ভালো। ভালো। অব্রদীপে স্যার, কেমন আছে? তিনটে মানে একটা দুটো পারিনি আর একটা ভুল হয়েছে, বাহ, আর বাকিগুলো সব ঠিক আছে। দুটো করনি, একটা ঠিক আছে। ওটা হলো অব্রদীপের। স্যার দুটো বাদে সব ঠিক আছে। দুটো বাদে সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। বাহ, খুব ভালো। তো কোয়েশ্চেন গুলো কিরকম লাগছিল? জানাশোনা লাগছিল নাকি মনে হচ্ছিল অচেনা 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 কোয়েশ্চেন? বলো কিরকম। স্যার অচেনা নয়, জানাশোনা সব মানে করানোই ছিল সেরকম। এরকমই পাবে মেইন এক্সাম, বুঝতে পারলে? ওই জন্য ভালো করে পড়াশোনাটা করো। চলো, প্রথমে লেখো। প্রথম যেটা লিখবে, কারেন্ট ইন সার্কিট when switch is off. প্রথমে এটা বার করতে হবে, যখন সুইচ অফ হয়ে যাবে তখন সার্কিটে কারেন্ট কত হবে। আর একটা হচ্ছে তারপরে কারেন্ট ইন সার্কিট when switch is on. হলো? লিখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রথমে কি বলছে, যখন সুইচ অফ আছে। সুইচ অফ মানে এখন এই যে কন্ডিশনটা, এটা হলো সুইচ অফের কন্ডিশন। সুইচ অফ মানে কি, যে এখন এইটার মধ্যে যে কোনো রকম কারেন্ট ফ্লো করছে না। তার মানে পুরো কারেন্টটা এইখান থেকে যে কারেন্টটা বেরোবে, যদি ভি পোটেনশিয়ালটা হয়, তার মানে সেটা দুটো পার্টে ভাগ হবে। আমি বললাম এখানে I1 যাচ্ছে আর এখানে যাচ্ছে I2 কারেন্ট, এবং তারাই আলটিমেটলি এখানে বেরিয়ে আসবে I1, এখানে I2 জুড়ে গিয়ে I হয়ে তারা আউটপুটটা দিয়ে দেবে। তো যখন এই সিনটা এখানটাতে হবে, তাহলে এটার মধ্যে যদি আমাকে বলে সুইচ যখন অফ আছে তখন কারেন্ট কত হবে, না কারেন্ট হয়ে যাবে I ইকুয়াল টু, এক নাম্বার কেসটাতে, ভি বাই আর। তো যদি আমি বলি ভি কত, ভি হচ্ছে বলা আছে ভি, আর কত, আর হচ্ছে ওপরটার মিলে কত হবে 3R, নিচেরটার মিলে কত হবে 3R। তাহলে 3R আর 3R প্যারালাল কম্বিনেশনে আছে, তার জন্য কত আসবে বলো? 3R 3R প্যারালাল কম্বিনেশন থাকলে আর ইকুইভ্যালেন্ট কত হয়ে যাবে? উপরে 3R নিচে 3R, R1 R2 ডিভাইডেড বাই R1 T/2 প্লাস R2। হ্যাঁ, তাই তো হওয়ার কথা, 3R/2 হওয়ার কথা। চেক করে নাও একবার। 3R ইন্টু 3R ডিভাইডেড বাই 3R প্লাস 3R আসছে কত, 9R স্কোয়ার ডিভাইডেড বাই 6R। তার মানে এটা চলে আসবে তোমার 3R/2 হলো। তাহলে 3R/2 যদি তোমার রেজিস্ট্যান্স হয়, তাহলে তোমার এখানটাতে কত হবে? 3R/2 করলে উল্টে যাবে, তাহলে 2V/3R। এটা হবে কারেন্টের ভ্যালু। ক্লিয়ার? 2V/3R কারেন্ট হয়ে গেল কখন, যখন সুইচটা অফ আছে। এবারে আমাকে বলছে যে যদি এরকম দ্বারা হয় যে এই সুইচটা এখন আমি অন করে দিলাম, সুইচটাকে এখন আমি অন করলাম, তো সুইচ যদি এখন আমি অন করে দিই, সেই ক্ষেত্রে কেসটা কি হবে? সেই ক্ষেত্রে কি হবে দেখো, যখনই আমি সুইচটাকে অন করছি,
সেই মোমেন্টে সার্কিটে একটা ঘটনা ঘটছে। ঘটনাটা কি দেখো, এইটা হচ্ছে আর, এখন আর এই মাঝের লাইনটা ওপেন বা এখানে মানে এখানটা যেমন আগেরটা তো ওপেন ছিল, এখন আর ওপেন নেই, জুড়ে গেছে। আর এইটা হলো কেসটা যেটা এখন তৈরি হয়ে গেছে। এখানে হচ্ছে আর টু আর টু আর আর, এখানে চলে আসছে ভি। তো যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে যে এই যে তারটার এটা তো থ্রু আউট পোটেনশিয়াল একরকম সেমই থাকবে, তাই না? থ্রু আউট পোটেনশিয়াল সেম থাকবে। এবং যদি আমি লক্ষ্য করি তাহলে আমি এটা বলতে পারি যে এই যে উপরের আটটার এই দিকের আর এই দিকের যা পোটেনশিয়াল ডিফারেন্স হবে, নিচের টু আটটারও এই দিকের আর এই দিকের পোটেনশিয়াল ডিফারেন্স সেম আসবে, তাই না? আসবে কি সেম? আমি এটা বলতে পারি এই সাইডের উপরের টু আটটার জন্য দুই সাইডের পোটেনশিয়াল ডিফারেন্স যা হবে, নিচের আটটার জন্য দুই সাইডের পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে। তার মানে বেসিক্যালি এটাই যে এখন এরা দুজন হয়ে গেল প্যারালাল কম্বিনেশন, এরা দুজনও হয়ে গেল প্যারালাল কম্বিনেশন। ক্লিয়ার? তো যদি সেটা হয় তার মানে আমি বলতে পারি যে আর এন্ড টু আর প্যারালাল কম্বিনেশন করলে কত আসবে বলো? কত আসবে? 2r/3 হওয়ার কথা না? আর এন্ড টু আর, 2r²/3, তাই না? 2r/3 আসার কথা। এটা কত আসছে আমি লিখতে পারি এরকম ভাবে, এটা হয়ে গেল 2r/3, তার সাথে আর একটা 2r/3। তারা এখন কিভাবে আছে সিরিজে ভি তে, তাহলে কারেন্ট কত হয়ে যাবে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়ে গেল? 2r/3 প্লাস 2r/3, মানে আর ইকুইভ্যালেন্ট কত হবে? 4r/3। তাহলে এই ক্ষেত্রে কারেন্ট কত পেয়ে যাবে? কারেন্ট হবে v/4r/3, 3টা উপরে যাবে, নিচে 4r থাকবে, তাই গেল। এটা হলো আনসার। বুঝা গেল? হ্যাঁ স্যার। লিখে নাও। এবার কোয়েশ্চেনটা যেটা এক্সামে জিজ্ঞেস করেছে সেটা কিন্তু এইটা আছে, এর পরে একটা স্টেপ যেটা নেক্সট পার্টটা করবো সেইটা জিজ্ঞেস করেছে। আচ্ছা একটা কথা আমাকে বলো, যখন আমি সুইচটাকে অফ রেখেছিলাম, ঠিক আছে, যখন আমি সুইচটা অফ রেখেছি সেই সময় কারেন্টের ভ্যালু কত পেয়েছিলাম না? 3/2r মানে 1.5r, 1.5r। যখন আমি এটা করলাম তখন আসছে কত? 3/4r, 3/4 মানে কত আসবে? 0.75 মতন আসবে, 0.75r। কোনটা বড়, 1.5 নাকি 0.75? 1.5। তোমরা রাখবে সুইচটা যখন অন করলাম তখন সার্কিটের কারেন্ট কি হলো? সার্কিটের কারেন্ট কমে গেল। বুঝতে পারলে? সার্কিটের কারেন্ট কমে গেল, এর কারণ আছে, কারণ হলো রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তখন বেড়ে গেল, যেই কারণে সার্কিটের রেজিস্ট্যান্স কমে, মানে কারেন্ট কমে গেল। বুঝা গেল? চলো দেখো না। হ্যাঁ স্যার। পরের যে পার্টটা, এই সেম কোয়েশ্চেনটারই পরের যে পার্টটা জিজ্ঞেস করা হয়েছে যেটা এক্সামে এসে গেছে, সেটা 3 নাম্বার দিয়ে লেখো। ওখানটাতে 3 নাম্বারটা লেখো, find out current through the switch, find out current through the switch when it is off, sorry, when it is on। হ্যাঁ চলো অন মানে হচ্ছে এই কেসটা। এবার যখন আমি সুইচটা অন করলাম মানে বেসিক্যালি এই জিনিসটা এখন এখানে তৈরি হয়ে গেছে। এবারে এখন যখন আমি সুইচ অন করছি তখন আমি বুঝতে পারছিলাম যেটা প্যারালাল কম্বিনেশনে ফর্ম করছে, এবং সেই ক্ষেত্রে আমি একটা ডায়াগ্রাম
পেলাম যেটা ফাইনালি সেটা হচ্ছে এই জিনিসটা যে 2r/3 2r/3 দুটো পার্টে এটা ডিভাইড হয়ে গেছে। এখন যদি 2r/3 2r/3 তে ডিভাইড হয়ে থাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা দুটো পার্টের, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি দুজনের রেজিস্ট্যান্স সেম। যদি এটা ভি হয় তাহলে এই পোর্শনটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যা হবে এই পোটেনশিয়াল মধ্যেও তাই হবে, মানে ভিটা দুটো পার্টি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। কেন? কারণ দুজনের রেজিস্ট্যান্সটা সেম, তাহলে ইকুয়াল রেশিওতে ডিস্ট্রিবিউট হবে নেট পোটেনশিয়ালটা। তাহলে কত করে? v/2 করে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। যদি এটা হয় তো তার মানে আমি বলতে পারি যে এইটার অ্যাক্রস এই পুরোটার অ্যাক্রস পোটেনশিয়াল ডিফারেন্স কত? v/2। এই পুরোটার অ্যাক্রস পোটেনশিয়াল ডিফারেন্স কত? v/2। আচ্ছা, যদি তার মানে এখানটাতে ভি আসে তার মানে আমি বলতে পারি এখানে প্লাস ভি, মানে এই পুরোটাতে পুরো ওয়্যারটাতে প্লাস ভি আছে, তাহলে এখানেও আসছে প্লাস ভি, এখানেও আসছে প্লাস ভি। যদি এখানটা ডিফারেন্সটা v/2 এর করতে হয় তাহলে আমাকে এখানেও করতে হবে v/2 আর এখানেও করতে হবে v/2, তাই না? করতে হবে কিনা বলো? হ্যাঁ v/2 এখানে v/2 হলে আমাকে তো এখানেও বলছে v/2 এর ডিফারেন্স, তার মানে এখানটাতে কত আসতে হবে? 0 রাখতে হবে আমাকে। আর তাই তো হয়, আমি বলেছিলাম না নেগেটিভের পোরশনটা পুরো 0 নিতে হবে, পজিটিভটা প্লাস নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডিফারেন্সটা পেয়ে গেলে তুমি v/2। এবার তুমি দেখো এই ওয়্যারটার মধ্যে দিয়ে এই যে ওয়্যারটা যেটা তোমার সুইচের ওয়্যারটা, এই ওয়্যারটা এইটার মধ্যে দিয়ে যখন তুমি কারেন্ট বার করবে তো কারেন্টের ফর্মুলা কত? পোটেনশিয়াল ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স। তাহলে এটার পোটেনশিয়াল ডিফারেন্স কত আসছে? এটার জন্য পোটেনশিয়াল ডিফারেন্স কত আসছে? 0। 0। পোটেনশিয়াল ডিফারেন্স যদি 0 হয় তাহলে কারেন্ট থ্রু সুইচ কত হবে? 0। 0। এটা হবে আনসার। বুঝলে? লিখে নাও। এই কোয়েশ্চেনটা এক্সামে এসে গেছে অলরেডি, নিটে এসেছিল। হলো? হ্যাঁ স্যার। এবার তুমি এখান থেকে আনসারটা কি বার করলে? 0। ঠিক আছে, লেখা হয়ে গেছে। এটা কোয়েশ্চেনটা কিন্তু শেষ হয়নি। যখন তুমি হ্যাঁ আনসারটা হয়ে গেছে। করলে তোমার যে অপশন গুলো থাকবে সেখানে 0 থাকবে, তুমি টিকও করবে, কিন্তু এখানে তুমি ভুল করবে এবং 0টা ভুল আনসার হবে। বুঝতে পারলে? তুমি আনসারটা পুরো 0 বার করলে তোমার আনসারটা হবে ভুল। বুঝতে পারলে? এটা এত ভালো করে করানোর কারণ হচ্ছে একটা, কারণ 0টা সবাই বার করবে, তো ওই কারণে আনসারটা 12 করেছো, পাশে ক্রস দেবে যাতে করে তুমি মাথার মধ্যে রাখো যে আনসারটা 0 হবে না, এখানে আনসারটা অন্য জিনিস হবে। কেন হবে দেখো। প্রথমত দেখো ভালো করে সার্কিটটাকে এখন অবজার্ভ করো, কারণ আমি এটাকে মুছে দিই সব এইগুলো। এই জন্য এটাকে এরকম ভাবে লেখানো, কারণ প্রথমেই 0টা না লিখলে এই কনসেপ্টটা তোমার মাথায় আসবে না যে বাস্তবে এখানটাতে আনসারটা 0 হতেও পারে না, কারণ সবার মাথায় এটা আসবে এরকম ভাবে ডিস্ট্রিবিউট করে যেখানে আনসার 0 হয়ে যাবে। কেসটা হলো যখন আই পরিমাণ কারেন্ট এখান দিয়ে সাপ্লাই হচ্ছে সেই সময় এইখান দিয়ে এই কারেন্টটা আসবে এখানে আর এখানে ডিস্ট্রিবিউট হবে, এবং আমি জানি যখন কারেন্টটা এইটার মধ্যে দিয়ে ফ্লো করবে তখন উপরের পোর্শনটা দিয়ে কত কারেন্ট ফ্লো করবে না পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তো এইখান দিয়ে কারেন্ট কত যাচ্ছে? এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, পোটেনশিয়াল ডিফারেন্স কত? v - v/2 মানে v/2 ডিভাইডেড বাই r মানে v/2r। এই পরিমাণ কারেন্ট এখানে গেল। ঠিক আছে, এবারে যখন এই কারেন্টটা এখানে গেল তখন এই কারেন্টটা এই যে জাংশনটাতে যে আসবে এই জাংশনে আসার পরে আবার দুটো পার্টে ভাগ হবে, একটা পার্ট এখানে যাবে, একটা পার্ট এখানে যাবে। ঠিক আছে, তাই তো হবে নাকি? হ্যাঁ স্যার। এইটার মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট যাবে না এইটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে, এটার পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই এটার রেজিস্ট্যান্স, তাই না? এটার পোটেনশিয়াল ডিফারেন্স কত? v/2। এটা রেজিস্ট্যান্স কত? 2r। তার মানে এইখানকার মধ্যে দিয়ে v/2 ডিভাইডেড বাই 2r করলে আমি এটার কারেন্ট পাবো। আমি বললাম এটা হলো আইটাস, সেটা কত আসবে? v/4r। এটা হয়ে যাবে এখানকার কারেন্ট। হবে কিনা বলো? হ্যাঁ হবে। তাহলে সুইচের মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট ফ্লো করবে?
না সুইচের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, এই যে কারেন্টটা এলো মাইনাস এই কারেন্টটা, বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে কত, এইটা হচ্ছে আই সুইচ। তাহলে আই সুইচ এটা কত হয়ে যাবে, মেন কারেন্ট মানে আই মাইনাস আই ড্যাশ, আই মাইনাস আই ড্যাশ। তাহলে আই মাইনাস আই ড্যাশ যদি আমি করি তাহলে কত আসবে না ভি বাই 2R মাইনাস ভি বাই 4R। কত আসবে ভ্যালুটা বোধহয় 2R 24, হ্যাঁ এটা বোধহয় ভি বাই 4R আসছে নাকি, এটা ভি বাই 4R আসছে, ভি বাই 4R আসছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ এই হচ্ছে কেসটা, বুঝতে পারলে? এগুলো হলো তোমার মাথায় এটাও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে স্যার আমি কেন উপর লুপটাকে নিয়ে করবো, নিচের লুপটাকে নিয়ে করি না? আমি নিচের লুপটাকে নিয়ে করি। স্যার একই তো হবে। হ্যাঁ একই তো আসবে না, কারণ নিচের দিয়ে কত আসবে ভি বাই 4 আর এখান দিয়ে, তাই না? এটা এসে দুটো পার্টে ভাগ হবে, এইখান দিয়ে যাবে একটা পার্ট, এইখান দিয়ে যাবে একটা পার্ট, এখান দিয়ে কত হবে, এখান দিয়ে হবে ভি বাই 2R। তাহলে সেই ভি বাই 4R আর ভি বাই 2R এর মধ্যে ডিফারেন্স তুমি আলটিমেটলি পাবে, বুঝতে পারলে? একই আসবে। হলো? হ্যাঁ এবারে হেডিং দিয়ে দাও পরের পার্টটা, এটা হলো শর্ট সার্কিট অ্যান্ড ওপেন সার্কিট। শর্ট সার্কিট অ্যান্ড ওপেন সার্কিট। শর্ট সার্কিট ওপেন সার্কিট দেখো, প্রথমত আমরা জানি যে যদি এরকম ধরা হয় যে আই মানে কত না ভি বাই আর, যদি কারোর ক্ষেত্রে পোটেনশিয়াল 0 হয় তার মানে আমি বলবো সেই ক্ষেত্রে পোটেনশিয়াল 0 মানে কারেন্ট 0 হবে। যদি পোটেনশিয়াল 0 হয় তাহলে সেই ক্ষেত্রে কারেন্ট 0 হয়, কিন্তু যদি রেজিস্ট্যান্সটা 0 হয়, রেজিস্ট্যান্স যদি 0 হয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি পোটেনশিয়াল 0 মানে কারেন্ট 0 কিন্তু রেজিস্ট্যান্স 0। এর মানে কি বলতে পারি যে কারেন্টটা সেখান দিয়ে 0 ফ্লো করবে, নাকি আমি এটা বলবো রেজিস্ট্যান্স 0 মানে কারেন্ট হয়ে যাবে ইনফাইনাইট, এটাই তো হবে, হ্যাঁ তাই না? এবারে শর্ট সার্কিট ব্যাপারটা কি দেখো, শর্ট সার্কিট মানে হচ্ছে সবসময় এই জিনিসটা যে যখনই কোনো একটা কারেন্ট কোনো লুপ দিয়ে ফ্লো করবে সেই সময় কারেন্ট সবসময় চাইবে যে যেখানটাতে তাকে কম রেজিস্ট্যান্স ফেস করতে হবে সেই পাথটাকে সে ফলো করবে, এবং সে সবসময় চাইবে যে এরকম কোনো একটা পাথ তার সামনে আসুক। তো শর্ট সার্কিট করার জন্য কি করা হয়, একটা অলমোস্ট জিরো রেজিস্ট্যান্স বা খুব কম রেজিস্ট্যান্সের একটা ওয়্যারকে কানেক্ট করে দেওয়া হয়। যেরকম ধরো আমি তোমাকে বললাম একটা প্যারালাল কম্বিনেশন তুমি তৈরি করেছো, এখানটাতে এই যে প্যারালাল কম্বিনেশনটাকে তুমি তৈরি করলে এখানটাতে R1 রেজিস্ট্যান্স আছে, এখানটাতে R2 রেজিস্ট্যান্স আছে, কানেক্ট করা আছে ব্যাটারি দিয়ে, এখান দিয়ে I1 কারেন্ট ফ্লো করছে, এখান দিয়ে I2 কারেন্ট ফ্লো করছে, দুটো মিলে এখান দিয়ে আবার I5 বেরিয়ে চলে আসছে, এটা আমরা সবাই জানি। কিন্তু ধরো তোমাকে আমি এরকম ধরা বললাম আর এর ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্টও বার করতে পারছিলাম আমরা R1 R2 বাই R1 প্লাস। এবার আমি তোমাকে এই কেসটা বললাম যে তুমি এখন সার্কিটটাকে ড্র করলে, কিন্তু সার্কিটটার ক্ষেত্রে তুমি কি করলে মাঝে একটা রেজিস্ট্যান্স, উপরে তুমি আর একটা তার লাগিয়ে দিবে, আর নিচে ওই R2টা আছে, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। তো এই যে তারটাকে তুমি লাগালে এই তারটার রেজিস্ট্যান্স হচ্ছে 0, তার মানে তুমি বেসিক্যালি এই সার্কিটটা এখন তুমি শর্ট করে রেখেছো, এটা শর্ট সার্কিট হয়ে গেছে। তার মানে কারেন্ট যখন এখান দিয়ে ফ্লো করবে সেটা কিন্তু আর এর মধ্যে দিয়ে আর এর মধ্যে যাবে না, বুঝতে পারলো? কারণ ওর কাছে এখন আরো কম রেজিস্ট্যান্সের একটা পাথ সে এখন পেয়ে গেছে, আর সেটা হলো উপরের তারটা দিয়ে। তো কারেন্টটা পুরো ফ্লো করবে এইখান দিয়ে, কারেন্ট পুরো এইখান দিয়ে ফ্লো করবে, কারণ এই যে সার্কিটটা এখন শর্ট সার্কিট হয়ে গেছে।
তো এই ক্ষেত্রে তোমাকে যদি বলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো, সেটা কিন্তু মোটে R1 R2 ফর্মে আসবে না, কারণ এই সার্কিটের মধ্যে R1 R2 আর কোনো রোলই নেই, ভ্যালুলেস সার্কিটের মধ্যে R1 R2 যেহেতু ভ্যালুলেস, সেই জন্য ওর যে রেজিস্ট্যান্স সেটাও আমার ভেবে চিন্তে কোনো লাভ নেই। এখানকার সার্কিটের যে রেজিস্ট্যান্স আসবে সেটা কত আসবে না, সেটা আসবে 0। বুঝতে পারলে কেসটা? বুঝতে পারলে শর্ট সার্কিট ব্যাপারটা কি বলছি আমি? হ্যাঁ স্যার। সেম জিনিস ধরো আমি তোমাকে এটা বললাম ওপেন সার্কিট। ওপেন সার্কিট মানে কি? ওপেন সার্কিট মানে হচ্ছে এটা তোমার শর্ট সার্কিটের জন্য। ওপেন সার্কিট মানে কি? ওপেন সার্কিট মানে হচ্ছে যে ধরো এই ডায়াগ্রামটাতে এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটাতে একবার আমি কি করলাম, শর্ট করলাম, সেকেন্ড বার আমি কি করছি, ওপেন করছি। এখন এখানে R1 আর এখানে R2 রেজিস্ট্যান্স গুলোকে সেট করা ছিল এখানটাতে। আমি কি করলাম, এই সার্কিটটাকে মাঝখান থেকে ওপেন করলাম। যদি আমি ওপেন করে রাখি, এখন এটা কি আছে, ওপেন সার্কিট। দেখো ওপেন করার মানে হচ্ছে যে কারেন্টটা আসবে সেটা এখন এর মধ্যে ফ্লো করবে, এর মধ্যে ফ্লো করবে, এবং দুটো আলটিমেটলি মিলে গিয়ে এখান থেকে আই হয়ে আবার বেরিয়ে যাবে। এটা ওপেন সার্কিটের কেসটা। এখন যদি এরকম দ্বারা আমাকে বলে সার্কিটটাকে ওপেন না করে দিয়ে, আমাকে এরকম দ্বারাও তো বলতে পারেন যে এখানটাতে একটা রেজিস্ট্যান্সকে আমি রেখে দিয়েছি, যে রেজিস্ট্যান্সটা হলো ইনফাইনাইট R1 R2, আর এখানটাতে ওপেনের বদলে আমাকে বলে একটা ইনফাইনাইট রেজিস্ট্যান্সকে আমি এখানটাতে সেট করে রেখেছি R1। যদি এটা হয় তার মানে কারেন্ট যখন আবার আসবে, কারেন্ট সবসময় চাই কম রেজিস্ট্যান্সকে ফলো করার জন্য, তো কারেন্ট প্রথমত ইনফাইনাইট রেজিস্ট্যান্স মানে এখান থেকে কারেন্ট পাসই হবে না। কারেন্ট কোনখান দিয়ে পাস হবে, এইখান দিয়ে আর এইখান দিয়ে। বুঝতে পারলো? যদি এখান থেকে পাস হয় তাহলে আবার এখান থেকে সেটা বেরিয়ে যাবে। এগুলো কেসটা। তাহলে এই সময় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসবে না, ওই R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। বুঝতে পারলে? এটা হলো ওপেন সার্কিটের কেস। ব্যাপারটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। রেজিস্ট্যান্স জিরো, শর্ট সার্কিট, পুরো কারেন্টটা ওই 0% দিয়ে, মানে একদম শর্টেস্ট যে রেজিস্ট্যান্স, সবথেকে স্মলেস্ট রেজিস্ট্যান্স এইখান দিয়ে পাস করবে। আর রেজিস্ট্যান্স ইনফাইনাইট, তার মানে এটা হলো তোমার ওপেন সার্কিট। হয়ে গেল? লিখে নাও। লেখা হলে বলবে। আমরা এটার পরে ম্যাগনেটিক এফেক্ট, ম্যাগনেটিজম পোর্শনটা চলে যাবে। বুঝতে পারলে? কারেন্ট ইলেকট্রিসিটি সেট হয়ে গেলে ইলেকট্রিসিটির যা কিছু এফেক্ট যেখানে যেখানে থাকবে সেই সব কটা পার্ট আমরা দেখে নেব। তো ইলেকট্রিসিটির এফেক্টটা তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট ওখানেও থাকবে। তো ওইটাকে পুরো দেখে নেব, তারপরে আমরা অপটিক্স পোর্শনটাতে এন্টার করব। কমপ্লিট লেখা? হ্যাঁ স্যার। লেখো লেখো। হলো? স্যার হয়ে গেছে। এবারে কোশ্চেনটা সলভ করো।
আর ইকুইভ্যালেন্ট কত হবে সার্কিটটা বার করো। আচ্ছা আমাকে বলো, এটা শর্ট সার্কিট, হ্যাঁ হ্যাঁ এটাও শর্ট সার্কিট, তাহলে হ্যাঁ। কারেন্ট এইখান দিয়ে পুরো ফ্লো করে যাবে, এখানেও কারেন্টটা এইখান দিয়ে পুরো ফ্লো করে যাবে, তাই না? এবার এটা বলার অর্থ হলো এটাই যে যেখানে শর্ট সার্কিট আছে সেখানে রেজিস্ট্যান্স গুলোর কোনো কাজ নেই। ক্লিয়ার? যখন এখানে এলো তখন ওপেন সার্কিট, এটা ওপেন সার্কিট আছে, তাহলে কারেন্ট এখান দিয়ে ফ্লো করবে। তার মানে আমি যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করবো তখন শর্ট সার্কিটের যে রেজিস্ট্যান্স গুলো আছে তার নিচে সেইগুলোকে আমি নেবো না। তাহলে কি কি পাবো? R1, R3, R4। তাহলে ইকুইভ্যালেন্ট কত হয়ে যাবে? R1, R3, R4। হলো? হ্যাঁ স্যার। লিখে না। হ্যাঁ স্যার হয়ে গেছে। হলো। এরপরে হেডিং দাও ইনফাইনাইট ল্যাডার। ইনফাইনাইট ল্যাডার, তার মধ্যে কোয়েশ্চেন লেখো। এবারে ইনফাইনাইট ল্যাডার সার্কিট জিজ্ঞেস করা হয়েছে অনেকবার, বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞেসও করে। ডায়াগ্রামটাকে ড্র করো। চলো এটার আর ইকুইভ্যালেন্ট বার করতে হবে। সার্কিটটাকে ড্র করে নাও। ঠিক আছে, ড্র করা কমপ্লিট। হ্যাঁ স্যার। এবার দেখো হ্যাঁ স্যার। নিয়মটা দেখো। ল্যাডার সার্কিট এই কারণে বলে কারণ বুঝতে পারছো একটা মইয়ের মধ্যে যেরকম ধরা প্রত্যেকটা স্টেপ সেম সেম রকমেরই হয়, সেরকম ধরা এখানেও তাই হচ্ছে যে দেখো প্রত্যেকটা তুমি যদি প্যাটার্নটাকে অবজার্ভ করো তুমি দেখো প্যাটার্ন গুলো একদম এক্স্যাক্ট সেম প্যাটার্নকে বারবার রিপিট করছে। তো এই কারণে ল্যাডার সার্কিট বলার ইনফাইনাইট মানে কি এটা ইনফাইনাইট অবধি আছে, বুঝতে পারলে? তুমি ভেবে দেখো এই সার্কিটটাকে সলভ করার নিয়ম হচ্ছে প্রথমত তুমি প্রথম যে পার্টটা আছে সেটাকে বাকি পোর্শন থেকে কাট আউট করে বার করে নাও। তাহলে এই সিস্টেমটা এরকম দ্বারা হবে যে সেকেন্ড এই যে প্রথম পার্টটা সেটা বাকি পোর্শনটা থেকে কেটে বাইরে বেরিয়ে চলে এসছে। এটা হয়ে গেল 2 ওহম, এটা হচ্ছে 1। এটা হলো কন্ডিশন। তো বাকি পোর্শনটা অবভিয়াসলি এখানে পড়ে আছে, তাই না? এবারে তুমি দেখো একটা ইনফাইনাইট সার্কিট, তো ইনফাইনাইট সার্কিটের মধ্যে এই একটা টুকরো বাদ দিয়ে বাকি যে পোর্শনটা আছে তার বাকি যে পোর্শনটাই পুরোটা রেজিস্ট্যান্স আমি ধরলাম আর লেফট। এখন তুমি ভেবে দেখো আমি বলতে পারি যে এই প্রথমটাকে বাদ দিয়ে এই পুরোটার যা রেজিস্ট্যান্স হবে প্রথমটাকে নিয়েও তাই রেজিস্ট্যান্স হবে। তুমি মাথায় তোমার এখন তোমার মাথা খারাপ হবে যে কি করে সেটা হতে পারে, প্রথমটাকে ছেড়ে যা রেজিস্ট্যান্স প্রথমটাকে জয়েন করে সেই রেজিস্ট্যান্স কি করে হতে পারে? ইনফাইনাইট মানে অসীম। সমুদ্র থেকে তুমি এক মগ জল তুললে কি জলটা কমে যাবে জীবনে সমুদ্র থেকে?
কমবে কি? না। কমবে না। এখানেও সেরকম দাঁড়ায় কেসটা। ইনফাইনাইট সার্কিট, ওখান থেকে একটা পোর্শনকে বাদ দিলে সেই ক্ষেত্রে বিশাল কিছু প্রবলেম তোমার হবে না সার্কিটটার মধ্যে, বুঝতে পারলে? বাকি পোর্শনটার যা ভ্যালু থাকবে সেটার মধ্যেই সেটাই হয়ে যাবে তার ওই পোর্শনটাকে নিয়েও সার্কিটের ভ্যালু, কারণ ওটা ইনফাইনাইট সার্কিট, একটা পোর্শনের জন্য কিছু যায় আসে না, অসীম আছে এরকম রেজিস্ট্যান্স। তো আমি ধরে নিলাম যে এটা হলো আর, তাহলে এবার কি করব, এই আরটাকে আমি এখান থেকে জয়েন করে দিলাম। এই যে এই আর মানে কি, এই আর মানে বাকি পুরো পোর্শনটা এখানে জয়েন হয়ে গেল। এবারে আমি এই পুরোটার জন্য রেজিস্ট্যান্স বার করি, কত হচ্ছে আগে, এটার জন্য কত আসবে, 2 আর আর হচ্ছে প্যারালাল, আর তার সাথে 1টা হবে সিরিজে, তাহলে কত চলে আসবে, 1 প্লাস, এটাকে আমি বলছি আর ড্যাশ হলো সাপোজ, 1 প্লাস 2r বাই 2 প্লাস r। তো ফাইনালি এখান থেকে কত আসবে, 2 প্লাস r প্লাস 2r মানে তোমার 2 প্লাস 3r ডিভাইডেড বাই 2 প্লাস r হলো। আচ্ছা এবারে কি হচ্ছে, এবার দেখো, এবারে এই যে জিনিসটা এখান থেকে পেলাম, এই পুরোটার ভ্যালু আমি কি ধরলাম, আর ড্যাশ। কিন্তু আমি তো একটু আগেই বললাম যে এই সব কটাকে মিলিয়ে এটাকে যদি আমি এর সাথে মিলিয়ে দিই কিংবা এখান থেকে বাদও দিই, তাহলেও এই পুরোটা রেজিস্ট্যান্স কত আসা উচিত, আমি কত ধরেছি, আর আসা উচিত, তাই না? আমি আর ড্যাশটাকে কি লিখবো, আর, বুঝতে পারলে? আর ড্যাশ মানে কত হয়ে যাবে। এবারে তুমি সলভ করো, 2r প্লাস r স্কয়ার ইকুয়াল টু 2 প্লাস 3r। তাহলে এখান থেকে তুমি ইকুয়েশন কত পাচ্ছ, r স্কয়ার মাইনাস r প্লাস 2r ইকুয়াল টু 0। তো এখান থেকে তোমার চলে আসবে r স্কয়ার মাইনাস 2r প্লাস r প্লাস 2r ইকুয়াল টু 0। ভুলে গেল, মাইনাস r 2r আছে না, তো এটা মাইনাস r মাইনাস 2r প্লাস r করবে কি, r স্কয়ার তো -2 হবে। না না -2 আছে, ঠিক আছে, কিন্তু এখান থেকে কমনটা আমি নিলে এখানে তোমার ভুল হয়ে যাবে। কমনটা কি নেওয়া যাবে এখান থেকে, ফ্যাক্টরাইজ করা যাবে? চলো আমি যদি এমনি লিখি এটাকে, তাহলে কি আসবে, r স্কয়ার মাইনাস r প্লাস, ওহো ওই কারণে -2টা কি হয়েছে, ওইটা ওই জন্যই মিলছে না, -2 আসবে না একটা, ওই কারণে আনসারটা এরকম একটা যেমন আসছে, r স্কয়ার প্লাস 2r মাইনাস r, এখানে একটা -2 আছে না, এই যে এটা 2 আছে না একটা, তাহলে r স্কয়ার এখানে হলো r স্কয়ার, এটা কত আসছে, -3r প্লাস 2r মানে -r, আর এখানে তোমার -2, এটা হবে জিনিসটা। এবারে চলো, r স্কয়ার -2r মাইনাস r মাইনাস ইকুয়াল টু 0। তাহলে r কমন নিলে r -2 মাইনাস r কমন নিলে r -2 হলো এখানটাতে, আর এখান থেকে যদি আমি 1 কমন নেব, ওকে +1 কমন না, +1 কমন না, যদি আমি +1 কমন নিই এখানটা থেকে, আর -2 +1 -1 কমন না, সরি -1 কমন না, তাহলে চলে আসবে এটা আর -1 কমন নিলে আর প্লাস, এটা আসছে নাকি, r স্কয়ার মাইনাস কি পুরো বলো তো, এটা প্লাস হবে, -2, আর এখান থেকে তোমার +1 কমন নেব, আর মাইনাস, ঠিক আছে। ইকুয়াল টু 0, তাহলে r -2 r + 1 ইকুয়াল টু 0। তাহলে r সমান হচ্ছে তোমার 2, -1। রেজিস্ট্যান্স তো মাইনাস হতে পারে না, তাহলে এইটা হবে আনসারটা 2। বুঝতে পারলে, পুরো সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়ে যাবে, 2। বুঝতে পারলে? ওই বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। লিখে নাও।
এই পোর্শনটা তো ম্যাথমেটিক্স আছে, কিছু করার নেই। বাকি হলো মেন হলো ওই কনসেপ্টটা, এই ইকুয়েশন হলো মেন, এই স্টেপটা হচ্ছে ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? এইখানটাতেই আটকে যাবে। স্যার হয়ে গেছে। হলো। আচ্ছা আমাকে একটা কথা বলো, এক্সাম হলে তোমাকে ধরো কোয়েশ্চেনটা দিল, সেখানে অনেক কটা অপশন তোমাকে দেওয়া আছে, সেই ক্ষেত্রে এই অ্যাপ্রোচটাকে তুমি যদি নাও ইউজ করো, ধরো আমি তোমাকে বললাম দুটো অপশন খুব কাছাকাছি নেই, যদি দুটো অপশন খুব কাছাকাছি না থাকে তাহলে একটা ট্রিক বলছে আমি এই কোয়েশ্চেন পার্ট মানে স্পেশালি সলভ করার জন্য। এটার আনসার বার করার আর কোনো শর্টকাট ট্রিক না, একমাত্র একটাই ট্রিক, এরকম ভাবে মানে প্রসেস একটা, এই প্রসেসকে অ্যাপ্লাই করো, কোনো শর্টকাট প্রসেস এটা হবে না, তো টাইম এটা খাবে। তুমি একটা কাজ করো, তুমি এই যে সার্কিটটা আছে এই সার্কিটটার মিনিমাম আর ম্যাক্সিমাম রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে বার করে ফেলো। যেটা হবে অবভিয়াসলি আনসারটা তাদের মধ্যেই কোথাও একটা লাই করা উচিত। যদি আমি বলি যে মিনিমাম রেজিস্ট্যান্স আমি কখন পাবো, যখন আমি সার্কিটটাকে শর্ট সার্কিট করে রাখবো, তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মিনিমাম হওয়ার উচিত, তাই না? হ্যাঁ যখন এটা হচ্ছে এখন টিডিকটা দেখো, 1 ওহম 2 ওহম এগুলো শর্ট সার্কিট, 1 ওহম 2 ওহম শর্ট সার্কিট। তো আমি প্রথমে কি করবো, শর্ট করে রাখবো এটাকে। যদি শর্ট করি তাহলে কারেন্টটা এইখান দিয়ে বেরিয়ে এইখান দিয়ে হয়ে এইখান দিয়ে বেরিয়ে যাবে, 2 দিয়ে আর বেরোবে না। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, এটা বলো কত হবে? 0। বাট কার মধ্যে দিয়ে যাচ্ছে কারেন্টটা? ও আচ্ছা আচ্ছা, 2 এর মধ্যে মানে 2 ওহমের মধ্যে দিয়ে যাবে আর 1 ওহম। ওই শর্ট সার্কিট করে রেখেছে এটাকে। আচ্ছা তাহলে তো মানে যেটাই কোনো রেজিস্ট্যান্স নেই তার মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট তো 0 হবে। 1 এর মধ্যে দিয়ে যাচ্ছে, তো তারপর তো শর্টের মধ্যে ঢুকলো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি দেখিনি। তো 1টাকে নিতে হবে তোমাকে, কত পাবে 1, বুঝতে পারলে? আর ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স কখন হবে, যখন তুমি ওপেন করে রাখবে ওটাকে, বুঝতে পারলে? তো আমি কি করলাম, এখন ওপেন করলাম এটাকে, ওপেন সার্কিট হয়ে গেল। তো যখন ওপেন সার্কিট হবে এইখানে আছে 1, ওপেন হওয়া মানে কি, কারেন্টটা এইখান দিয়ে আর এইখান দিয়ে পাস করবে 1 আর 2 দিয়ে, তাহলে এই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট কত হবে, 3 ওহম। তাহলে এই যে আনসারটা আসার কথা আর এর ভ্যালু, এই যে আর এর ভ্যালু এটা 3 ওহম আর 1 ওহম এর মাঝে কোথাও একটা আসার কথা। তো তুমি কোয়েশ্চেনটাকে দেখে এবার তুমি দেখবে যে অপশনস গুলোর মধ্যে কোন আনসারটা এই রেঞ্জের মধ্যে আসছে। যদি একটাই পাও তাহলে সেটাই কনফার্ম আনসার হবে, যদি তুমি মোর দ্যান 1 পাও সেই ক্ষেত্রে ভাই কিছু করার নেই, তোমাকে সেই ক্ষেত্রে ওটাই সলভ করতে হবে যে কোনটা পারফেক্ট আনসার। যদি তুমি দুটো আনসার পাও এই রেঞ্জের মধ্যে, বুঝতে পারলে? একটা আনসার পেয়ে তো কোনো অসুবিধা নেই, একটা আনসার পেয়ে তো আরামসে তুমি সলভ করে ফেলবে, বুঝা গেল? রেঞ্জের মধ্যে একটা অপশন তুমি যদি পাও তাহলে সেটাই আনসার হবে। তুমি দেখো না এর ভ্যালু কত আসছে, 2 ওহম, 1 আর 3 এর মধ্যেই আসছে, বুঝতে পারলে? দেখে নিয়েছো এটা? হ্যাঁ স্যার। একে অ্যাপ্লাই করি চলো একটা কোয়েশ্চেনে। চলো বলো এটার আর ইকুইভ্যালেন্ট কত হবে, সব কটা স্মল আর করে। বলো, এখানে ট্রিকটাকে অ্যাপ্লাই করো কিন্তু, ঠিক আছে? যেরকম ভাবে বললাম, দেখো একবার হাত সেট হয়ে যাবে। আমাকে জাস্ট এইটা বলবে যে তুমি কত আসবে এর ভ্যালুটা, ঠিক আছে? আমাকে রেঞ্জটাকে বলো,
শুধুমাত্র রেঞ্জটাকে বল। স্যার আর আর 3R এর মিডলে আসবে। আর এন্ড 3R। আর এন্ড 3R এর মিডলে কি? আর এন্ড 3R এর মিডলে আসবে কি? ঠিক করে বলো। হুম 2R আর 3R এর মিডিলে। তুমি আবারও একই ভুল করলে ইন্দ্রাণী। তোমার ভুলটা দাও কি হয়েছে। এটা আমি করলাম শর্ট, আর 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 এইখান দিয়ে পাস করলো, এখান দিয়ে ঘুরে এখান দিয়ে বেরোচ্ছে, তাহলে কার কার কোন কোন রেজিস্ট্যান্স কেসে পেলো নিজের রাস্তাতে? একে পেয়েছে, একে পেয়েছে, কত হবে ইকুইভ্যালেন্টটা? 2R। তুমি এটাকে নাওনি, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবার দেখো নেক্সট আমি কি করব, ওপেন। ওপেনের ক্ষেত্রে অবভিয়াসলি 3R ই হবে, তাই না? তিনটে কিসে পাবে? এটা আনসার কি করে বার করে বলো তো? আমি আনসারটার প্রসেসটা আবার বলে দিচ্ছি। আমরা কি করব, এখান থেকে কেটে দেবো প্রথম পার্টটা থেকে, তাহলে পাবো কি? পাবো এইটা। তুমি দেখবে কোন অপশনটা আর এন্ড মানে 2R এন্ড 3R এর মাঝখানে লাই করছে, সেইটাকে তুমি টিক মেরে বেরিয়ে চলে আসবে। যদি দুটো অপশন পাও, আমি বারবার বলছি, সেই ক্ষেত্রে তোমায় কিন্তু ক্যালকুলেট করতেই হবে, কিচ্ছু করার নেই। এটা হলো আর 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 এই পুরোটাকে আমি কি ধরবো? আর। তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান কত হয়ে যাবে? এই দুটো প্যারালাল, তাহলে কত হবে? যদি প্যারালাল হয় তাহলে আর আর বাই আর প্লাস আর, আর তার সাথে এই দুটো সিরিজ হয়ে যাবে, তাহলে 2R হলো। এইখান থেকে আমাকে ক্যালকুলেট করে আরটাকে বার করতে হবে, বুঝা গেল? এইখান থেকে আর এর যে ভ্যালুটা বেরোয় নিজেরা ক্যালকুলেট করবে আরামসে বাড়িতে বসে বসে, সেটা হলো 1 প্লাস √3 ইন্টু স্মল আর। এবং তুমি দেখো 1 প্লাস √3 মানে কত হয়? √3 মানে কত? ওই 1.4 এরকম সামথিং আসবে নাকি? 1.4 কিছু একটা আসার কথা। তাহলে কত আসছে তোমার? 1.4R হয় মানে তোমার কত আসছে? 1.732 হয়তো 1.732 না? তাহলে এটা তোমার 1 প্লাস 1.732 মানে 2.73R মতো, তাই না? ভ্যালুটা ওরকমই আসবে কিছু, তাই তো আসছে। দেখো 2R আর 3R এর মধ্যে 2.732R, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আমি বলছি যদি একটাই অপশন পাও রেঞ্জের মধ্যে তাহলে কোনো অসুবিধা নেই, দুটো পেলে তখন কিচ্ছু করার নেই, তোমাকে সলভ করতে হবে, আর কোনো উপায় নেই। একটা পেলে তো কোনো অসুবিধা নেই। হলো? হ্যাঁ স্যার। এই কোয়েশ্চেনটার আনসার দাও। বেসিক থেকে কয়েকটা কোয়েশ্চেন করাচ্ছি, কারণ এটার অ্যাপ্লিকেশনটা এখন লাগবে আস্তে আস্তে। বল কত হবে এটার জন্য? তারপর একটা আঁকছি। বলো কত হবে? স্যার ফার্স্ট এরটা আর হবে। ফার্স্ট একটা আর, তারপর একটা 0 0। হ্যাঁ হলো। এবারে চলে আসছে আমি পরের পার্টটাতে। পরের পার্টের এবার এখান থেকে একটা কোয়েশ্চেন দেয়, কম্বিনেশনের কোয়েশ্চেন। কম্বিনেশন বলতে এরকম ধারা লিনিয়ারলি চার্জ মানে রেজিস্ট্যান্স কে দেবে এবং তাদেরকে এরকম ধারা শর্ট সার্কিটেড ওয়্যার গুলোকে দিয়ে তারা কম্বাইন করে রাখবে, ঠিক আছে? দিয়ে তোমাকে বলবে যে সেই ক্ষেত্রে এখন বার করো যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে, এইগুলো, ঠিক আছে? তো এটার জন্য আমরা পয়েন্ট পোটেনশিয়াল মেথড এইগুলোকে ইউজ করবো, যেখানে পয়েন্ট পোটেনশিয়াল মেথডটা আমরা শিখেও ছিলাম। ওটা শিখেছিলাম তোমার ধরো যখন আমরা ক্যাপাসিটার সম্বন্ধে পড়েছিলাম, সেই সময় পয়েন্ট পোটেনশিয়াল আমরা মানে ডিসকাস করেছিলাম যে ক্যাপাসিটরের জন্য বার করার জন্য। সেটাকে আবার একবার এখানেতে অ্যাপ্লাই করব।
তো লেখো হেডিং দিয়ে ছোট্ট করে পয়েন্ট পোটেনশিয়াল মেথড। হ্যাঁ স্যার। এখানে লেখো ইউজফুল, it is useful in circuits having direct wire. It is useful in circuits having direct wire. এরপর স্টেপ গুলোকে লেখো। স্টেপ 1, দেখো numbering of all junctions is done where junctions are connected via direct wire. Where junctions are connected via direct wire, should have same number. And step 2, rearrange circuit components in a new circuit. হ্যাঁ স্যার। একটা কোয়েশ্চেনের ফর্মে এক্সাম্পলটা দেয়। দেখো এটা আমাকে সিস্টেমটা দিয়েছে, আমাকে জিজ্ঞেস করছে আর এক্স ওয়াই কত হবে, মানে বেসিক্যালি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাকে এখান থেকে বার করতে হবে। যখন এই কোয়েশ্চেনটা আমি সলভ করবো আমার মাথায় এটা আসবে যে তাহলে এটা হচ্ছে একটা শর্ট সার্কিট, এটা একটা শর্ট সার্কিট, কিন্তু বাস্তবে এখন আর সেটা কিন্তু হবে। শর্ট সার্কিট যখন থাকবে তখনই তুমি একমাত্র সেই কেসে তুমি শর্ট সার্কিট বলবে যে সময় এই মাঝখান থেকে অন্য কোনো তার জাংশন করা থাকবে। যেমন আগের গুলোতে আমরা একটার উপরে আরেকটা কিংবা দুটোকে নিয়ে শর্ট সার্কিট তৈরি করছিলাম, তো সেই ক্ষেত্রে মাঝখান থেকে কিন্তু আর কিছু বেরোচ্ছিল না, কারণ যখনই মাঝখানে কোনো একটা পয়েন্ট চলে এলো তার মানে সেইখানকার পোটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ হয়ে গেল। তো পোটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ হয়ে যাওয়া মানেই হচ্ছে এটাই যে এখন এরকম ধরা নয় যে এর মধ্যে দিয়ে পুরো কারেন্টটা ফ্লো করবে, একদমই নয়। কিন্তু হ্যাঁ, এই জিনিসটাকে আমি বলতে পারি যে এই পয়েন্টের যা পোটেনশিয়াল হবে, যেহেতু তারটা সেম, তার মানে এই পয়েন্টের পোটেনশিয়ালটাও সেম হবে। বুঝতে পারলে? এই পয়েন্টের যা পোটেনশিয়াল হবে, এই পয়েন্টের পোটেনশিয়াল তাই হবে, ইভেন এই পুরো তারটার পোটেনশিয়াল একই থাকবে। যদি এক থাকে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত? 0, আর 0 মানে কোনো কারেন্ট এখানে ফ্লো করবে না। বুঝতে পারলে কি? স্যার আরেকবার বলুন না এই জায়গাটা। যখন আমি দুটো পয়েন্টকে জয়েন করে দিলাম এখান দিয়ে, ঠিক আছে, তাহলে এই পয়েন্টের যা পোটেনশিয়াল হবে এই থ্রু আউট তারটার মধ্যে দিয়ে এই পয়েন্টেরও পোটেনশিয়াল তাই হবে, তাই না? তাই তো হবে। বুঝতে পারলে? তো আমি এবার সেম লজিক এই নিচের তারটার জন্য অ্যাপ্লাই হবে। এবারে আমার কাজ হলো যে সেম যে ওয়্যার গুলো সেইগুলোকে তার পয়েন্ট গুলোকে মার্কিং করা। তো যদি এটা এক্স হয় তাহলে আমি বলবো এটাও হচ্ছে এক্স, এই পুরো তারটাতে সব সেম থাকবে মানে এটাও হবে এক্স। যদি এটা ওয়াই হয় তাহলে এটাও হবে ওয়াই, এই পুরো তারটাতে সব সেম মানে এটাও হবে ওয়াই। হলো? এবার আমার কাজ হলো এক্সট্রিম যে দুটো পয়েন্ট আগে সেই দুটোকে এক্সট্রিমে লেখা। দুটো এক্সট্রিমে কি আছে? এক্স আর ওয়াই আছে।
মাঝখানে কি আর কিছু আমি নিয়েছি জেড বা অন্য কিছু? না, নিইনি। যদি অন্য কিছু থাকতো সেগুলোকে আমাকে মাঝে লিখতে হতো, আমি কিছু নিইনি তো লিখবো। এবার আমি দেখবো প্রথমে এক্স আর ওয়াই এর মাঝে কে আসছে। তো প্রথম এক্স আর ওয়াই এর মাঝে এই একটা রেজিস্ট্যান্স আসছে, তো লিখে দাও এক্স আর ওয়াই এর মাঝে একটা রেজিস্ট্যান্স আমি পেলাম। আবার ওয়াই থেকে এক্স এ যাচ্ছি, আবার একটা রেজিস্ট্যান্স কে পাচ্ছি, এটাকে লিখে দাও এক্স আর ওয়াই এর মাঝে আবার একটা রেজিস্ট্যান্স। আবার এক্স থেকে ওয়াই এর দিকে যাচ্ছি আমি, আবার একটা রেজিস্ট্যান্স, লিখে দাও এক্স থেকে ওয়াই এর মধ্যে আবার একটা রেজিস্ট্যান্স। সার্কিটটা সিম্পলিফাইড হয়ে গেল। এখন আমি বলতে পারি যে আর ইকুইভ্যালেন্ট দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে? আর বাই, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এটা আমি জানি না তুমি ওইটা দেখেছো কিনা, ইন্দানি ক্যাপাসিটরের ভিডিওগুলো দেখেছো কিনা আমি জানি না। যদি দেখে থাকো তাহলে বুঝতে পারতে যে ক্যাপাসিটরের ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই প্রসেসকে অ্যাপ্লাই অলরেডি আমরা করে রেখেছি, বুঝতে পারলে? সেখানে কিন্তু এটা করা আমাদের। তুমি কি দেখেছো এইগুলো? হ্যাঁ স্যার। তাহলে বুঝতে পারবে এই প্রসেসটা খুব খুব কাজের প্রসেস, বুঝতে পারলে? এই প্রসেসটা হলো বোঝার মতো, যেখানে তোমার অনেক কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। হলো? হ্যাঁ স্যার, হয়ে গেছে। এবার আমি পরেরটা যাচ্ছি। চলো বার করো আর ইকুইভ্যালেন্ট কত হবে। দাও কিভাবে সলভ করবো, ড্র করে নাও। হলো? হ্যাঁ স্যার। তো প্রথমে এখানে এক্স, তাহলে কি হবে? তাহলে আমি বলতে পারি এটাও হলো এক্স, এটা এক্স মানে এই তারটার পুরো এটাও এক্স। আচ্ছা ঠিক আছে। এবারে নেক্সট ধরো আমি তোমাকে বললাম যে এটা হলো জেড, এটা হলো জেড, তাহলে এই পুরো তারটাতে এখানেও কত হবে? জেড। আচ্ছা এটা জেড যদি হয়, যদি এটা জেড হয় তাহলে এই পয়েন্টটা তো জেড হবে, তাই না? এটা জেড মানে এই পয়েন্টটাও জেড, কারণ সেম স্ট্রিং মানে সেম ওয়্যারের উপরে আছে, তাহলে এই পয়েন্টটা হবে জেড। ক্লিয়ার? বুঝতে পারলে মার্কিং? এবারে কি করব, দুটো এক্সট্রিমটাকে আমি লিখবো। তাহলে এখানে হচ্ছে দুটো এক্সট্রিমে এক্স এন্ড ওয়াই হয়ে গেল। মাঝখানে আমি একটা পয়েন্টকে আবার নিয়েছি, সেটা হলো জেড। চলো তো প্রথমে আমি যাওয়া শুরু করছি, এক্স থেকে জেড এর মধ্যে একটাকে পাচ্ছি, লিখে দাও এক্স আর জেড এর মধ্যে আমি একটাকে পেয়ে গেলাম। আর তারপর জেড থেকে এক্স এর মাঝে আবার একটাকে পাচ্ছি, তাহলে এক্স আর জেড এর মাঝে তার মানে আবার একটা এলো। আর তারপর এখান থেকে এখানে যাচ্ছি, এক্স থেকে জেড আসছে, তার মাঝে আবার একটা পাচ্ছি। আর